সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আমি চলে এসেছি ময়মনসিংহের গৌরীপুরে। এখানে একটি পাকচং হাইব্রিড যে ঘাসগুলো রয়েছে সেই ঘাসের একটি জমিতে এসেছি। উনি মূলত এখান থেকে কাটিং বিক্রি করে থাকে, নেপিয়ার পাকচং হাইব্রিড। এই ঘাসের প্রজেক্টটি রয়েছে, এই প্রজেক্টের প্রতিবেদন বেশ কিছুদিন আমি আগে আপনাদেরকে একটি দিয়েছিলাম। তো অনেকে কিছু কোশ্চেন ছিল, ভ্রান্ত ধারণা ছিল, এগুলো কিভাবে চাষ করব, কিভাবে এত তাড়াতাড়ি বড় হয়ে যায়, অনেকের অনেক রকম প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তরের জন্য আমি এসেছি আবার ফজল ভাইয়ের কাছে। তার কাছ থেকে জানবো যে এবং আপনাদেরকে জানাবো যে প্রশ্নগুলো আপনাদের ছিল, যে কিভাবে এগুলো চাষবাস করা যায়, বা আরও অনেক তথ্য রয়েছে যেগুলো আমরা ফজল ভাইয়ের কাছ থেকে জানবো। অনেকে গরুর খামার করতে গিয়ে বিভ্রান্তিতে পড়ে যান যে আমি গরুর খামার করব, ঘাস কোথায় পাবো, এত ঘাস লাগবে কিভাবে, ঘাসের জমি কম, কিভাবে এত ঘাস পাবো যে আমি গরুকে খাওয়াবো। তো এই ঘাস চাষ করতে খুব কম জমি লাগে এবং অতি তাড়াতাড়ি বড় হয়ে যায়। 40 দিনেই প্রায় 10 থেকে 12 ফিট লম্বা হয়ে যায় এই ঘাসটি। চাইলে আপনারা ফজল ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। তো চলুন আমরা আশায় বিষয় নিয়ে কথা বলি ফজল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো বেশ কিছুদিন আগে আসছিলাম আপনার কাছে, তো আবার আসলাম। তো অনেকের অনেক রকম প্রশ্ন থাকে যে এই ঘাসটা কিভাবে চাষ করব, বা কতটুকু জমিতে কতগুলো কাটিং লাগতে পারে, বা এটা কতটা স্বাস্থ্যসম্মত। তো এরকম অনেক প্রশ্ন থাকে। তো আপনি যদি একটু দর্শকদেরকে এই বিষয়ে বলতেন। জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে প্রত্যেকটা জিনিসেরই একটা শুরু থাকে। যেরকম এই ঘাসের নাম কেন নেপিয়ার হলো, অনেকে এ নিয়ে অনেক বিভ্রান্তি আছে। তো মূলত এটা হলো আপনার আফ্রিকার একটা ঘাস। এটা আফ্রিকাতে সারিবদ্ধভাবে রোপণ করা হতো। 19 শতকের দিকে জিম্বাবুয়ে এই চাষ প্রথম বাণিজ্যিকভাবে চাষ করা হয়। কর্নেল নেপিয়ার প্রাণী সম্পদের মাধ্যমে এই ঘাস বাণিজ্যিকভাবে চাষ শুরু করে। ততপর সারা বিশ্বে আফ্রিকা হয়ে এই ঘাস ছড়িয়ে পড়ে। যখন ক্রমান্বয়ে খামার বাড়তে থাকে, খামারে গরুর সংখ্যা বাড়তে থাকে, তখন এই ঘাসের ফলন নিয়ে পুরো পৃথিবী যখন হিমঝিম কাটছিল, ঠিক তখনই থাইল্যান্ডে কারালাস কিয়াতং এই ঘাস সুপার মুক্তা বাজরা এবং সুপার নেপিয়ারের মাধ্যমে ক্রস করে উৎপাদন করতে সক্ষম হয়। তো এই ঘাস অল্প কিছুদিনের মধ্যে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বর্তমানে আমাদের বাংলাদেশে বর্তমান আবহাওয়া এবং সব দিক বিবেচনা করলে ওই পাকচং হাইব্রিড ঘাস আমাদের এই বাংলাদেশের চাষের জমির জন্য খুবই উপযোগী। এবং থাইল্যান্ডের হিসাবে ওদের ফলন প্রায় 200 টন, কিন্তু আমাদের বাংলাদেশের জমিতে আমরা আরও বেশি রেজাল্ট পেয়েছি। মানে আরও বেশি রেজাল্ট পাওয়া গিয়েছে? জি জি জি, প্রায় 200 টনেরও বেশি রেজাল্ট আমরা পেয়েছি। প্রায় 220-30 টনের মতো হবে আমাদের এই বাংলাদেশের আবহাওয়া এই ঘাস যদি কেউ চাষ করে এবং সঠিকভাবে পরিচর্যা করে। আচ্ছা, তো ভাই আপনি এই ঘাসটা চাষ করার কারণটা কি, উদ্দেশ্যটা কি? এটা চাষ করার উদ্দেশ্য হলো অল্প জমিতে আমি অধিক ফলন পাই, তাই এই ঘাস চাষ করেছি। কারণ হলো সাধারণ নেপিয়ার চাষ করতে হলে অনেক জমির প্রয়োজন। আর এমনিতেই আমাদের বাংলাদেশ ভৌগোলিক অবস্থান ছোট। বিশেষ করে আমার নিজেরটাই বলবো, আমার অল্প পরিসরে জায়গাতে আমার বেশি উৎপাদন প্রয়োজন। তাই আমি এই ঘাসকে বাইসা নিচ্ছি যে আমি এইটা কন্টিনিউ চাষ করব এবং এন থেকে খামারে গরুর ঘাসের চাহিদা মেটাবো। তো আপনার তো মূলত গরুর খামারের জন্য বা গরুর খাদ্যর জন্য এই ঘাসটা চাষ করা। তো এই ঘাসের যে আপনি ইটা পেলেন কিভাবে, যে এই ঘাসটা এত উৎপাদন হয় বা এত ফলনশীল হয়? তো এটার সন্ধানটা পেলেন কিভাবে? আমি বেশ কয়েক জাতের ঘাস চাষ করেছি। আমি এমনিতে বরাবর একটু কৌতূহলী। তো বেশ কয়েক জাত ঘাস চাষ করার পর দেখলাম যে না, এই ঘাসটা সবচাইতে ফলনশীল। তো আস্তে আস্তে ক্রমান্বয়ে, এর আগে যখন আপনি প্রোগ্রাম করতে আসছিলেন এই জায়গাটা খালি ছিল, এটা তো অন্য একটা ঘাস ছিল, এই ঘাসটা আমি উঠাই পরে এই ঘাস ওই নেপিয়ার পাকচং হাইব্রিড রোপণ করেছি। তো এটা থেকে বেশ কয়েকবার কাটা হয়ে গেছে। তো মাঝখানে আমার একটু গ্যাপ ছিল, যার ফলে ঘাস নিয়ে একটু ক্রাইসিসে ছিলাম। কিন্তু এখন বর্তমানে এই হাইব্রিড ঘাস আমার টোটালটাই আমি 1.5 বিঘা জমিতে চাষ করেছি। 1.5 বিঘা জমিতে টোটালটাই এই নেপিয়ার পাকচং হাইব্রিড আর হলো নেপিয়ার হাইব্রিড, এই দুইটা জাত আমি পুরোদমে চাষ করতেছি আর কি। নেপিয়ার পাকচং হাইব্রিড আর নেপিয়ার হাইব্রিড দুইটার ভিতরে পার্থক্যটা কি? পার্থক্য প্রায় কাছাকাছি ফলন, কিন্তু নেপিয়ার পাকচং হাইব্রিড যেটা, এটা দেখা গেছে আপনার 45 দিন হওয়ার পরেও সফট থাকে। আর এমনি ফলনের দিক দিয়ে ততটা আমি পাই নাই, প্রায় কাছাকাছি ফলন।
আচ্ছা আচ্ছা, আপনি তো কাটিং যে বিক্রি করে থাকেন, তো 1 বিঘা জমিতে কতটুকু কাটিং লেগে থাকে, বা 1 শতাংশ জমিতে কয়টা কাটিং লেগে থাকে? প্রতি শতাংশে যদি মানে ভালো রেজাল্ট পাওয়ার জন্য যদি আড়াআড়িভাবে 2টা করে কাটিং রোপণ করে, সেই ক্ষেত্রে প্রতি শতাংশে লাগবে হলে 150 পিস, মানে তার মানে প্রতি শতাংশে 75টি গোড়ালি হবে। তো 2টা যদি একসাথে আমি করতে যাই তাহলে 150 পিস, তো 33 শতক 4950 পিস কাটিং লাগবে যদি 33 শতকে বিঘা 1 বিঘা জমিতে কেউ রোপণ করতে চায়। আচ্ছা, অনেকে তো শতকের হিসাব বুঝে না, কাঠার হিসাব বুঝে, তো এই বিষয়ে যদি একটু বলতেন। যে কাটা আমার আমি যতটুক জানি সারা বাংলাদেশে শতাংশের হিসাব সব জায়গায় প্রচলন আছে, কিন্তু কাটা কিংবা বিঘা কিংবা গন্ডা এটার হিসাব অঞ্চল ভিত্তিক, কিন্তু শতাংশের হিসাব হলো সারা বাংলাদেশে মানে একই। তো অনেকে আমার কাছে এটা প্রশ্ন করে, তো আমি হয়তো অনেকে বলি যে না, শতাংশের হিসাব বলেন তাহলে আমি আপনাকে হিসাবটা টিকে দিতে পারি। তো দেখা গেছে যে ওরা বলে হয়তো 1 কানি 1 গন্ডা এরকম, তো লাস্টে হয়তো দেখা গেছে 20 শতাংশ। তো 20 শতাংশ যদি কেউ রোপণ করতে চায় তার মানে 3000 পিস কাটিং লাগবে 2টা করে যদি রোপণ করে। আচ্ছা আচ্ছা, দামটা কেমন কাটিং? দামটা এটা হলো আপনার 2 টাকা পিস, প্রতি পিস 1000-এর দাম হলো 2000 টাকা, আর এমনিতে কুরিয়ারের খরচ আছে এই আর কি। আচ্ছা আচ্ছা, তো সারা পাচ্ছেন কেমন? জি ইনশাল্লাহ ভালো সারা পাচ্ছি। যারা মানে খামার করেছে অনেক আগে, সাধারণ ঘাস চাষ করেছে, ভুক্তভোগী ঘাসের সমস্যা ফেস করতে পেরেছে, দেখা গেছে দানাদার খাবার চাইলে আমার কাছে টাকা আছে কিনতে পারবো, কিন্তু এই সবুজ ঘাস কাঁচা ঘাস আমি চাইলেই কিনতে পারতেছি না। হয়তো কিনতে পারতেছি যে জায়গায় আমার ট্রান্সপোর্ট খরচ অনেক বেশি হয়ে যেতেছে, যার ফলে যারা অন্য নর্মাল ঘাস চাষ করে মানে দেখছে যে না আমার ঘাসের ক্রাইসিস, তাদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি এবং আমার এনে আসতেছে দেখার জন্য, অনেকে দেখে নিজেও নিয়ে যাইতেছে এবং এটার ফলন কেমন, কতদিন পর্যন্ত এটা রাখলে গরুর খাওয়ার উপযোগী থাকে এই সমস্ত জানার জন্য অনেকে আসে, যারা মানে অনেক পূর্বে খামার করেছে এবং অভিজ্ঞ খামারি তারাও ইনশাল্লাহ আসে। যদিও আমি নতুন এই লাইনে, এরপরেও আমার কাছ থেকে অনেক সময় অনেক পরামর্শ করার জন্য অনেক সময় অনেকে কথা বলে কিংবা আসে। এই যে ঘাসটা মানে পাকচন্না হাইব্রিড যেটা, এটার পুষ্টি গুণটা কেমন আছে? এটা পুষ্টিগুণ মানে সাধারণ ঘাস তো 8.5%-এর মতন, তো এটা 18%-এরও বেশি পুষ্টিগুণ। তো প্রত্যেকটা ঘাস নেপিয়ার ঘাস থেকেই কিন্তু সমস্ত ঘাস ক্রস এবং টিস্যু কালচারের মাধ্যমে মানে উন্নত করার চেষ্টা করছে বিভিন্ন দেশ, কিন্তু সবচেয়ে বেশি থাইল্যান্ডে কার্লোস কিয়াতং দীর্ঘ 6.5 বছর গবেষণা করার পর উনি এই গাছটা রিলিজ দিছে। তো এটার আমি যতটুকু তার হিস্টোরি জানি প্রায় 18.5%-এরও বেশি পুষ্টিগুণ। আচ্ছা আচ্ছা, তো এই ঘাসটা কি সারা বছরই চাষ করা যায়? জি সারা বছরই চাষ করা যায়, শীতকালেও চাষ করা যায়। তো শীতকালে যে কোনো ফসলের একটু মানে উৎপত্তি কম থাকে, কিন্তু আমি বলবো এটা ম্যাক্সিমাম 95% ফলন পাওয়া যায়। আর বর্ষাকালে তো কোনো কথাই নাই, সেচ দেওয়ার প্রয়োজন পড়ে না, দেখা গেছে আপনার 40 দিনের প্রয়োজন পড়ে না, তার আগেই মানে গরুকে খাওয়ার উপযোগী হয়ে যায়। আচ্ছা, যদি 30 দিন বা 30 দিনের উপরে গেলে খাওয়ানো উপযুক্ত হয়ে যায়? এমনি ঘটনা হয়েছে কি, যে কোনো ঘাস মানে পুষ্টিবিজ্ঞানীদের ধারণা মতে আমাদের চাইতে তো প্রাণী সম্পদের যারা অভিজ্ঞ পার্সন আছে তারা ভালো বোঝে। তো ওনাদের কাছ থেকে যতটুকু আমি জানতে পেরেছি যে এইসব ঘাস নেপিয়ার হাইব্রিড ঘাস, নেপিয়ার পাকচং হাইব্রিড ঘাস, নেপিয়ার ঘাস 45 দিনে পূর্ণাঙ্গ মেচুয়েট হয়। আর যে কোনো জিনিস পূর্ণাঙ্গ মেচুয়েট না হলে তার পরিপূর্ণ পুষ্টিগুণ আসে না। তো যদি পরিপূর্ণ পুষ্টিগুণ আমি পাইতে চাই তাহলে 45 দিন বয়স করতে হবে। তো আমার ঘাসের প্রয়োজন, আমি কাইটা খাওয়াইতেছি, বর্ষাকালে ঘাসের আয়তন বাইরে যা খাওয়াইতেছি, কিন্তু অনেক সময় দেখা গেছে আমরা পুষ্টিগুণের কথা খেয়াল করি না। কিন্তু আমার গরুর খাবার দরকার, দেখা গেছে আমি ঘাস পাইতেছি না, খড় হলে তো খাওয়ামু, তো খড়ের পুষ্টিগুণ তো অনেকেরই হয়তো জানা আছে তার পুষ্টিগুণ কত। তো সেই ক্ষেত্রে আমার ঘাস যখন আমি কম বয়সে খাওয়াইতে পারবো, আর বর্ষাকালে 45 দিন করতে গিয়ে অনেক উঁচু হয়ে যায়। এই যে এদিকে আপনি যদি খেয়াল করেন হয়তো দর্শকদেরকে দেখাইতে পারবেন যে বেশি উঁচু হয়ে গেলে বর্ষাকালে যখন বৃষ্টি আর বাতাস একসাথে আসে তাহলে গাছটা মানে হেলে যায়, আর হেলে গেলে তখন গাছগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য মানে 40 দিনের বেশি বয়স করা বর্ষাকালে উচিত না। আচ্ছা আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন। তো আমরা একটু দর্শকদেরকে ঘাসগুলো দেখাতাম, তো চলেন একটু দর্শকদেরকে ঘাসগুলো দেখাই। জি, তো এই ঘাসগুলো তো আমরা দেখতে পাচ্ছি, তো ভাই এগুলো এক একটা ঘাস কত ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে? এটা আমার এনে যা আয়তন আছে প্রায় 15 ফুট উঁচু হয়ে যাবে। আপনি এদিকে যদি খেয়াল করেন আমার সমতল থেকে আমি যদি আরেকটু ভিতরের দিকে যাই তাহলে দেখতে পারবেন হ্যাঁ ডিস্টেন্স প্রায় অন্য যে ঘাসগুলো আছে এটা তো হাইলে অনেক লম্বা হয়ে যায় দেখা যাচ্ছে, অনেক লম্বা হয়ে গেছে। এরপরে আপনার গাছের আয়তন অনেক মোটা, অনেক মোটা হয়ে যায়। তো এগুলো মনে হচ্ছে তো অনেকটাই নরম না এগুলো? সব ঘাসগুলো একেবারে সব আপনার যে দেখতেছেন
মানে পুরোপুরি এগুলা সফট একবারে সফট না? জি জি জি। তো ভাই ঘাসগুলো যে দেখছি তো এগুলোর তো ফলন যে হচ্ছে বা একটা গাছের যে গোড়া যদি দুইটা যে বললেন যে বুনতে হবে আড়াআড়ি ভাবে, জি, জি। তো দুইটার থেকে কয়টা কুশি বের হয়? দুইটাতে প্রথম তো আপনার দুইটা কাটিং থেকে আপনার 4টা কুশি হবে, কিন্তু ক্রমান্বয়ে গাছ বড় হয়ে থাকবে আর কুশি বাড়তে থাকবে। আপনি কুশি বাড়তে থাকবে না? খেয়াল করেন এই যে দেখেন এই যে দুইটা কুশি, এই দুইটা কাটিং দেওয়া ছিল আড়াআড়ি ভাবে। এই দুইটা কাটিং থেকে প্রায় অনেকগুলা কুশি আছে, প্রায় আনুমানিক আপনার কুশি হয়ে যাবে অনেক, 1 2 3 4 5 6 7 8 অনেক। 10 11 12 প্রায় আনুমানিক 35 থেকে 40টার মতন কুশি এই দুইটা কাটিং থেকে পর্যায়ক্রমে আস্তে আস্তে করে থেকে ছেড়ে ছেড়ে এরকম হয়ে যায় আর কি। আচ্ছা, তো এই ঘাস দিয়ে তো মনে হয় গবাদি পশুগুলো যদি লালন পালন করা যায়, দানাদার খাদ্যগুলো অনেক কম লাগবে এবং এগুলোর ফলন উচ্চ ফলনশীল, তাড়াতাড়ি বড় হয়ে যায়। জি জি জি। আমার যতটুকু আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বুঝতে পারছি যে আমার যে বকনাগুলো আছে, আপনি বকনাগুলো দেখছেন, এগুলোর আমি প্রতিবেলা মাত্র 300 গ্রাম দানাদার খাবার দিই। তার কারণ হলো এরপরে গরুর মাসাল্লাহ স্বাস্থ্য ভালো, কারণ হলো এই ঘাসের পুষ্টিগুণ ভালো, আর পুষ্টিগুণ ভালো থাকার কারণে আমি দানাদার খাদ্য কম দেওয়ার ফলেও আমার গরুর স্বাস্থ্যের দিক দিয়ে ইনশাল্লাহ ভালো আছে। স্বাস্থ্যের দিক দিয়ে ভালো আছে। জি জি জি। আচ্ছা আচ্ছা, তো এগুলো যে আপনারা চাষ করতেছেন, তো ভাই এগুলোর কি কোনো হলো গিয়ে এই যে পোকা টোকায় ধরে বা কোনো কি না। সমস্যা হয়? আমি এই পর্যন্ত এই গাছে এরকম কোনো রোগ বালাই পাই নাই। রোগ বালাই নাই? না, এখন পর্যন্ত কোনো রোগ বালাই পাই নাই। শুধু একটাই, বর্ষাকাল আসলে মানে বেশি উঁচু হয়ে গেলে বাতাসে হালায় ফালায় দেয়, এইটুকুই আছে আর কি, হাইলা যায়। আর এছাড়া এমনিতে কোনো রোগ বালাই আমি দেখি না, তার কারণ হলো অনেক উঁচু হয়ে যায় তো এই জন্য। আচ্ছা আচ্ছা, তো আপনারা যেগুলো যে বলতেছিলেন যে রোগ বালাই হয় না, তো বর্ষাকালে আমাকে জানাচ্ছিলেন যে পানি জমলে ঘাসগুলো নষ্ট হয়ে যায়, তো বর্ষাকালে কি যেখানে পানি জমে ওখানে এই ঘাসগুলো চাষ করা যাবে না? পানি বলতে আপনার যদি স্থায়ীভাবে কোথাও মানে বৃষ্টির পানি কিংবা বন্যার পানি 10 দিনের বেশি স্থায়ী হয়ে যায়, সেই ক্ষেত্রে গোড়ালি নষ্ট হইতে পারে। আর 10 দিন পর্যন্ত আমার এই জমিতে স্বাভাবিক দেখা যায় অনবরত 3-4 দিন বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে দেখা গেছে পানি অন্য পাশের জমিতে আরও পানি আছে, সেই পানিগুলো নিষ্কাশন হইতে দেখা যায় 10 দিন সময় লেগে যায়, তাতে আমার এই গাছে কোনো নষ্ট হয় নাই, এই পর্যন্ত হয় না এখন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, 10-15 দিনে নষ্ট হওয়ার সম্ভাবনা না? এরকম নষ্ট হবে না এই গাছ, যদি 3 মাস 2 মাস স্থায়ী হয়ে যায় গাছ। কিছু জমি আছে, কিছু এলাকা আছে যে একেবারে বর্ষাকালে 3 মাসেরও বেশি স্থায়ী হয়ে যায় পানি, শুধু সেই জমিতে রোপণ করা যাবে না। সেই জমিতে রোপণ করা যাবে না। তো নতুন খামারে যারা আছে বা যারা খামার শুরু করতে যাচ্ছে বা যারা অলরেডি খামার করেছে, খামার রয়েছে, যাদের ঘাসের সমস্যা রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদেরকে বলবো মানে কোনো কিছু করার আগে মানে প্ল্যানিং করতে হবে, আমি কি গাছ চাষ করব। আমি আমার নিজেরটা বলবো, আমি প্রথমে গাছ চাষ করে ভুক্তভোগী, মানে আমি গাছের ফলন পাচ্ছি না, গাছের ক্রাইসিসে ছিলাম। আমি ক্রমান্বয়ে 4-5 জাতের গাছ চাষ করার পরে জাহেরা আমি এই গাছ সিলেক্ট করলাম, এটা ফলন ভালো। এখন তো আমার গাছ পর্যাপ্ত, আমি গরুর খাওয়ানোর পরেও অবশিষ্ট গাছ থেকে যায়, আর যেগুলো থেকে যায় এগুলোই কাটিং করতেছি আমি। মানে যেগুলো থেকে যায় ওগুলো কাটিং করতেছেন আপনি? কাটিং করতেছি আমি। আচ্ছা, তো ভাই আপনি যেগুলো বিক্রি করতেছেন, তো এইগুলো প্রথমে আপনি আনছিলেন কোথা থেকে? আমি আনছি তো আমি মানে লোক মারফত জানতে পারলাম, আমি একটা প্রতিবেদন দেখি, প্রতিবেদনের মাধ্যমে জানতে পারি, তো ওনার কাছ থেকে আমি সংগ্রহ করে তারা আমি চাষ করছি। কিন্তু চাষ করলেও অল্প পরিসরে চাষ করছি, যে দেখি এটা ফলন কেমন। তো ক্রমান্বয়ে অন্যান্য যে জাতগুলো সেগুলো আমি নষ্ট করে দেয়। এই জাতটা আরেকটা জাত আছে আমার কাছে, এটা হলো আমি গাজীপুর থেকে সংগ্রহ করেছিলাম, যে ডাক্তার জহুরুল ইসলাম স্যারের প্রতিবেদনে আবু সৈয়দ সাহেবে দিছিলেন ডাক্তার জহুরুল ইসলাম স্যার। হ্যাঁ, তো ওনার কাছ থেকেও আমি সংগ্রহ করেছিলাম। তো আমার কাছে এই 2টা জাতি আছে, নিপিয়ার হাইব্রিড এবং নিপিয়ার পাকচং হাইব্রিড, এই 2টা জাত আমার কাছে আছে। 2টা জাতি আপনার কাছে রয়েছে? জি জি জি। তো আচ্ছা আচ্ছা, তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অনেক ভালো ভালো পরামর্শ দিলেন, বা আপনি যে ঘাসটা আপনি রোপণ করেছেন বা করেছেন, আমিও নতুন খামারি যারা রয়েছে বা যারা খামার করতেছে তাদেরকেও আমি বলবো অবশ্যই 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 আপনারা এই ঘাসটি চাষ করবেন। এটার ফলনও খুবই উচ্চ ফলনশীল এবং এটা গরু খুবই সুস্বাদুভাবে খায়। এটা খুবই একটা নরম থাকে, চপিং করে দিলে খুবই সহজেই খাবে। তো আমিও আপনাদেরকে বলি আপনারা এই ঘাসটি অবশ্যই রোপণ করেন, ভাইয়ের কাছ থেকে নিতে পারেন, কারণ ভাই যেহেতু এগুলো বিক্রি করে থাকে, কাটিংগুলো প্রতি পিস 2 টাকা করে বিক্রি করে থাকে। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন, আপনারা পার্সেলের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন। তো ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভাই ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।